7 নম্বর এপিসোডের শুরুতে আমরা কুডো আর মিওকে একসাথে বসে থাকতে দেখি। কুডো মিওকে বলে, এই বছরটা আমার জন্য অনেক ভালো কেটেছে, কারণ এই বছরেই আমি প্রথমবার তোমার সাথে দেখা করেছি। মিও বলে, হ্যাঁ, এই বছরটা আমার জন্য অনেক ভালো ছিল। তখন তারা দুইজন একে অপরকে কিস করে, আর এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমরা তাকাহিতো আর জেনারেল ওকাইতোকে দেখতে পাই। ওকাইতো জিজ্ঞাসা করে, আমাদের মহারাজ হঠাৎ করে অদৃশ্য হয়ে গিয়েছেন, ওনার কি কোনো ক্ষতি হয়েছে? তাকাহিতো বলে, না। ওকাইতো বলে, সাধারণ মানুষেরা কি এই বিষয়ে কিছু জানে? তাকাহিতো বলে, তারা জানে না এবং তাদের জানা উচিতও নয়, কারণ খুব শীঘ্রই অনেক ভয়ানক একটা তুফান আসতে চলেছে। তখন সেখানে আমরা তাকাকুরা নামক এই লোকটাকে দেখতে পাই। সে জিজ্ঞাসা করে, কি বিপদ আসতে চলেছে? তাকাহিতো বলে, তুমি হয়তো আমার মনের কনফিউশনটা বুঝতে পারছো। তাকাকুরা বলে, মানব জাতির ভালোর জন্য অনেক মানব জীবনকে হয়তো স্যাক্রিফাইস করতে হবে, আর এটার জন্যই আপনি হয়তো চিন্তিত রয়েছেন। পরের দৃশ্যে আমরা পরের দিন সকালে হালকা রোদের আলোতে কুডো আর মিওকে একসাথে নতুন বছরের জন্য প্রার্থনা করতে যেতে দেখতে পাই। তখন মিও গতকালকে তাদের কিস করার কথা ভাবছিল। সে মনে মনে বলে, আমি জানি গতকালকে যেটা হয়েছে ওইটা দ্বিতীয়বার হয়েছে, কিন্তু আমার মনের ভিতর কেমন জানি একটা অস্থিরতা কাজ করছে। আমি বুঝতেই পারছি না মিস্টার কুডো এতটা শান্তভাবে কিভাবে রয়েছেন। এগুলোর কি ওনার আগে থেকেই অভ্যাস রয়েছে নাকি? মিস্টার কুডোর এখন 28 বছর বয়স। এমনটাও হতে পারে এই অভিজ্ঞতাটা ওনার অনেক আগেই হয়েছে। যাই হোক, এগুলো ভাবতে ভাবতে তারা একটু সামনে এগোলে মিও বলে, আজকে নতুন বছরের প্রথম দিন, আমাদের কি আজকে এভাবে ঘোরাঘুরি করাটা ঠিক হবে? কুডো বলে, হ্যাঁ, কারণ রাজকুমার তাকাহিতো নিজে আমাদেরকে ছুটি নিতে বলেছেন। এমনিতেও এটা অল্প একটু সময়ের জন্য। এই অল্প সময় আমরা একটু রিল্যাক্স হলে কারোর কোনো ক্ষতি হবে না। তারপর তারা আরো একটু সামনে গেলে মিও এখানকার এত সুন্দর সুন্দর জিনিস দেখে অনেক খুশি হয়ে যায়। কুডো জিজ্ঞাসা করে, এর আগে তুমি নতুন বছরের দিন কি কি করতে? মিও বলে, আমি একা একাই ঘরে বসে থাকতাম আর ঘরের কাজ করতাম। তবে আজব বিষয় হচ্ছে, এখন এই কথাগুলো মনে পড়লে আমার একটুও খারাপ লাগে না। তারপরে তারা একসাথে প্রার্থনা করতে থাকে। মিও মন থেকে প্রার্থনা করে যে, আমি মিস্টার কুডোর সাথে সারা জীবন থাকতে চাই, কিন্তু এখন ওনার সাথে একটু গভীর সময় কাটানোর পরে আমার মনের ভিতর কেমন জানি একটা অস্থিরতা কাজ করছে। আমি চাই আমার মনের ভিতরে যেই ঢেউ উঠছে ওইটা যেন শান্ত হয়ে যায়। তারপরে এখান থেকে বের হলে কুডো জিজ্ঞাসা করে, তুমি এত মন দিয়ে কি চাইছিলে? এটা শুনে মিও একটু লজ্জায় পড়ে যায়। কুডো বলে, আমি তো প্রতি বছর একটাই জিনিস চাইতাম, সেটা হলো রাজধানীতে যেন শুধু শান্তি আর শৃঙ্খলা বজায় থাকে। মিও বলে, এটা তো খুবই সুন্দর একটা প্রার্থনা। কুডো বলে, কিন্তু এই বছর আমি এই প্রার্থনার সাথে আরো একটা প্রার্থনাকে যোগ করে দিয়েছি, সেটা হলো আমি চাই তুমি সারা জীবন আমার সাথে থাকো। এটা শুনে মিও অনেক খুশি হয়ে যায়। তারপর তারা একসাথে হাত ধরে সামনের দিকে এগোতে শুরু করে। তখন মিও মনে মনে আরো একটা প্রার্থনা করে। মিও বলে, আমি সারা জীবন মিস্টার কুডোর সাথে থাকতে চাই। আমি সৃষ্টিকর্তার কাছে বেশি কিছু চাই না, শুধু সৃষ্টিকর্তা যেন আমাকে সবসময় মিস্টার কুডোর সাথে রাখেন। তারপর কিছুটা সামনে এগোলে তারা এখানে সর্বশক্তিশালী সম্প্রদায়ের কিছু লোকজনদেরকে দেখতে পায়। ওই লোকেরা মানুষদেরকে এই খাঁচায় একটা প্রাণীকে বন্দি করে দেখিয়ে বলছিল, এর মতো ভয়ানক জীব এখন রাজধানীতে সব জায়গায় স্বাধীন হয়ে ঘুরে বেড়াচ্ছে। এরা মানুষদের জন্য অনেক ক্ষতিকর, আর এদেরকে শয়তান বা পিচাসও বলা হয়। তখন কুডো বলে, এখন তো এরা অনেক অতিরিক্ত করছে। মিও বলে, আমি ওই শয়তানি জীবকে আমার চোখে কিভাবে দেখতে পারছি? কুডো বলে, তারা হয়তো এখন এমন কিছু একটা আবিষ্কার করেছে যেটার কারণে এই শয়তানি জীবদেরকে এখন সাধারণ মানুষেরাও দেখতে পারছে। তখন ওই লোকেরা বলছিল, আমাদের সরকার এই সমস্ত ভয়ানক জীবদেরকে সাধারণ মানুষদের কাছ থেকে লুকিয়ে রাখার চেষ্টা করছে এবং তাদের অস্তিত্বকে মেটানোর চেষ্টা করে সাধারণ মানুষদের জীবনকে বিপদে ফেলে দিচ্ছে। আপনাদের এই মূল্যবান জীবনকে বাঁচানোর জন্য আপনাদের একটা স্পেশাল জাদুকরী শক্তি প্রয়োজন, যেটা দিয়ে আপনারা এই ভয়ঙ্কর জীবদেরকে ধ্বংস করতে পারবেন। এটা বলে এই লোকটা তার হাত সামনে এগিয়ে তার পাওয়ারের মাধ্যমে আগুন দিয়ে ওই প্রাণীকে ধ্বংস করে দেয়, আর বলে, একমাত্র এই শক্তির মাধ্যমেই আপনারা এই জীবদের হাত থেকে নিজেদেরকে বাঁচাতে পারবেন। আর আপনারা চাইলে আমরা আপনাদেরকে এই জাদুকরী শক্তিটা দিতে পারি। একমাত্র এই শক্তির মাধ্যমেই আপনারা নিজেদের এবং আপনাদের ফ্যামিলিকে রক্ষা করতে পারবেন। তখন সেখানে গোডো তার দলবল নিয়ে আসে, আর সেখানে উপস্থিত সবাইকে বলে, এরা হচ্ছে বিচিত্র ঘটনা বিরোধী দলের লোক।
এইভাবে রাস্তাঘাটে এরকম অনুষ্ঠান করাটা সম্পূর্ণভাবে বেআইনি একটা কাজ। সৈন্যরা যখন তাদেরকে ধরে নিয়ে যাচ্ছিল তখন তারা বলতে থাকে, আপনারা সরকারের এইসব কাজে একদমই ভয় পাবেন না, একমাত্র এই শক্তির ফলেই আপনারা আপনাদের জীবনকে রক্ষা করতে পারবেন, আপনাদেরকে শুধু সর্বশক্তিশালী সম্প্রদায় রক্ষা করতে পারবে। তখন গোডো কুডোকে বলে, এখানকার এই ঘটনার সম্পর্কে আমাকে মেসেজ পাঠানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সময় কুডো বলে, ইদানিং রাজধানীতে শুধু এগুলোই শোনা যাচ্ছে, যদি তারা এভাবেই গ্রো করতে থাকে তাহলে এই বিষয়টা হাত থেকে বের হতে বেশি সময় লাগবে না। তখন সে মিওকে এই জিনিসটা দিয়ে বলে, এটার নাম হচ্ছে শিকি, তুমি যদি কখনো বিপদে পড়ে যাও তাহলে এটাকে ব্যবহার করবে। কুডো বলে, আমার মনে হচ্ছে আমার আরাম করার সময় এখন শেষ হয়ে গিয়েছে। তারপরে রাতের বেলা আমরা হেডকোয়ার্টারে তাদেরকে কথা বলতে দেখি। ওগাইতো বলে, ছুটির দিনে তোমাকে আসতে বলার জন্য আমি ক্ষমা চাচ্ছি। কুডো বলে, কোনো সমস্যা নেই, এমনিতেও তো আপনারও ছুটি নষ্ট হয়ে গিয়েছে। ওগাইতো বলে, তো তোমার কি রাজকুমার তাকাহিতোর ভবিষ্যৎ প্ল্যানের সম্পর্কে আইডিয়া আছে? কুডো বলে, না। ওগাইতো বলে, আমরা নিশ্চিত যে তারা ভবিষ্যতে রাজকুমার তাকাহিতো আর মিও সাইমোরির পিছনে অবশ্যই আসবে। সে উসুবা বংশের সবচেয়ে শক্তিশালী একজন। সে যদি তাদের শক্তিগুলো কন্ট্রোল করে নেয় তাহলে আমরা আর কিছুই করতে পারবো না। কুডো বলে, হ্যাঁ, আমি মিওকে সবসময় আমার সুরক্ষায় রাখবো। ওগাইতো বলে, এই সর্বশক্তিশালী সম্প্রদায় এখন অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, তাদের বিষয়ে খবরের পত্রিকাতেও লেখা হচ্ছে। তখন গোডো বলে, আমি নিশ্চিত যে সরকার এই সমস্ত কথাগুলো সাধারণ মানুষদেরকে কখনোই জানাবে না, তাহলে এই লেখাগুলো খবরের কাগজে কিভাবে ছাপানো হচ্ছে? গোডো বলে, আমাদের সরকার আমাদের গোপন মিশন সম্পর্কে এই সমস্ত জায়গায় লেখার অনুমতি কখনোই দিবে না। আমার মনে হচ্ছে ওই সম্প্রদায় এখন আমাদের সরকারকেও কাবু করে নিয়েছে। ওকাইতো বলে, তারা প্রথমে আমাদের মহারাজকে কিডন্যাপ করেছে, আর এখন এই শয়তানি শক্তির অস্তিত্ব সম্পর্কে মানুষদেরকে বিভ্রান্ত করছে। যদি সবকিছু এভাবেই চলতে থাকে তাহলে ভবিষ্যতে যে কোনো কিছুর জন্য তোমাকে সবসময় প্রস্তুত থাকতে হবে। রাজকুমার তাকাহিতো এরকম একটা আভাস পেয়েছেন যে রাজনৈতিক দুনিয়ায় অনেক বড় একটা হইচই আসতে চলেছে। গোডো বলে, আমাদের কি এখানে সিভিল ওয়ার হতে চলেছে? ওকাইতো বলে, এই বিষয়ে এখনো শিওর হয়ে আমরা কিছুই বলতে পারছি না, তবে এটা নিশ্চিত যে আগামীকাল থেকেই শান্তির সময় পুরোপুরি শেষ হয়ে যাবে। পরের দৃশ্যে আমরা দেখি মিও আবারও ঘুমের মধ্যে তার মায়ের অতীতের একটা স্বপ্ন দেখতে পায়। সেখানে মিওর মা অর্থাৎ সুমি বলছিল, আমি জানি না আমাদের পরিবারের ভবিষ্যতে কি হবে। তখন নাওশি উসুই বলে, তুমি চিন্তা করো না, আমি সবকিছুকে ঠিক করে দেব, এখন থেকে আমি তোমার তলোয়ার হয়ে থাকব। এটা শুনে সুমি অনেক খুশি হয়ে বলে, তাহলে এখন থেকে তুমি আর কাউকেই কখনো আঘাত করবে না। তখন নাওশি উসুই এভাবে মিওর দিকে তাকায়, আর তখনই মিও ভয় পেয়ে হুট করে ঘুম থেকে উঠে পড়ে। মিও বুঝতেই পারছিল না সে প্রতিদিন এরকম আজব স্বপ্ন কেন দেখছে। পরের দৃশ্যে আমরা কুডো আর মিওকে গাড়িতে দেখতে পাই। মিও বলে, আমার মনে হচ্ছে আমি স্বপ্নে আমার অতীতকে দেখতে পাচ্ছি, কিন্তু নাওশি উসুইর আমার সাথে নজর মিলে যাওয়াটা আমি কিছুতেই বুঝতে পারছি না। আমি আমার শক্তি সম্পর্কে এখনো কিছুই জানি না। কুডো বলে, তাহলে এখন থেকে তুমি তোমার শক্তি সম্পর্কে বোঝার চেষ্টা করা শুরু করে দাও। মিও বলে, হ্যাঁ, আর এটার জন্য আমি আরাতার সাহায্য নিতে পারবো। কুডো বলে, অনেকদিন হয়ে গেল আমি আরাতাকে কোথাও দেখিনি বা তার সাথে আমার দেখা হয়নি। মিও বলে, আমিও অনেকদিন হলো ওকে দেখিনি। তারপরে আমরা দেখি কুডো মিওকে এখানে অর্থাৎ রাজমহলে নিয়ে আসে আর বলে, আমাদের ইউনিট এখন থেকে তোমার সুরক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। এই সব কিছু আমাদের রাজকুমার তাকাহিতোর পরিকল্পনা মতোই হচ্ছে। তারপরে তারা ঘোড়ার গাড়িতে করে রাজকুমার তাকাহিতোর কাছে যাওয়ার জন্য রওনা হয়। মিও খুবই আনকমফোর্টেবল ফিল করছিল আর বলছিল, আমি তো রাজকুমার তাকাহিতোর কাছে যাওয়ার জন্য একদমই যোগ্য নই। কুডো বলে, তুমি একদম নিশ্চিন্তে থাকো, তুমি এখন আর কোনো সাধারণ কেউ না, তুমি হচ্ছ আমার হবু স্ত্রী। তুমি পুরো রাজমহলে যেখানে ইচ্ছা সেখানেই মাথা উঁচু করে চলাফেরা করতে পারো। তারপরে তারা গাড়িতে করে যখন রাজকুমার তাকাহিতোর বাড়ির সামনে আসে তখন সেখানে সে মিস ইউরি আর হাজুকিকে দেখতে পায়। কুডো বলে, ইউরি আর হাজুকিও এখানে তোমার সাথেই থাকবে। তারপরে তারা ভিতরে প্রবেশ করলে তাকাকুরা নামের ওই লোকটা বলে, আমি হচ্ছি প্রাইভি সিলের লর্ড কিপার, আমি আপনাদেরকে ভিতরে নিয়ে যাব। মিও সেখানে এত সুন্দর দৃশ্য দেখে অনেক অবাক হয়ে যায়। তখন তারা সামনে আরাতাকে দেখতে পায়। কুডো জিজ্ঞাসা করে, তুমি এতদিন কোথায় ছিলে?
আরাতা বলে, আমি অনেক গুরুত্বপূর্ণ একটা রিসার্চ করছিলাম, তবে এখন এই মহলের ভিতরে মিওর দেখাশোনার দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছে। তখন কুডো মিওকে বলে, তুমি সবসময় শুধু এই মহলের ভিতরে নির্দিষ্ট কিছু জায়গার ভিতর ঘোরাঘুরি করতে পারবে, আর সবসময় আরাতার সাথেই থাকবে, আর কাউকেই কখনো তোমার রুমের ভিতরে প্রবেশ করতে দিবে না, সবসময় সতর্ক থাকবে। তারপর কুডো আরাতাকে বলে, তোমাদেরকে সবসময় উসুইর সাথে ফাইট করার জন্য প্রস্তুত থাকতে হবে। সে আমাদের উপর একাধারে একটানা আক্রমণ করছে না, তার মানে তার শক্তির মধ্যে কোনো একটা দুর্বলতা অবশ্যই রয়েছে। তবুও যদি সে অনেক অতিরিক্ত করতে শুরু করে, তাহলে তোমার তখন যেটা ভালো মনে হবে তুমি সেটাই করতে পারো। আরাতা বলে, তার মানে কি উসুইকে জীবিত ধরাটা জরুরি নয়? কুডো বলে, তোমার কি মনে হয় তুমি কি ওকে জীবিত ধরতে পারবে? যদি সে আসলেই সীমা অতিক্রম করে ফেলে, তাহলে ওই সময় মিওকে বাঁচানোটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যাবে। তারপর তাকাকুরা মিওকে তার রুমে নিয়ে আসে। মিও এত বড় রুম দেখে অনেক অবাক হয়ে যায়, আর বলে, আমার কি এই রুমে একা থাকাটা উচিত হবে? মিও সেখানে এই চেরি ব্লসমের গাছের ছবিটা দেখে বলে, এই ছবিটা দেখে আমার মনে হচ্ছে আমার মা আমার সাথে এখানেই রয়েছে। তারপরে আমরা তাদের চারজনকে একসাথে বসে খাওয়া দাওয়া করতে দেখতে পাই। এখানকার খাবার খেয়ে সবার অনেক বেশি পছন্দ হয়। মিও আরাতাকে দেখে বলে, আপনার কি খাবারটা পছন্দ হয়নি? আরাতা বলে, তুমি এটা কেন জিজ্ঞাসা করছো? মিও বলে, কারণ আপনাকে দেখে একটু চিন্তিত মনে হচ্ছে। আরাতা বলে, বিষয়টা এরকম না, আসলে আমি মানুষদের সাথে নেগোসিয়েশন করার সময় আমার এক্সপ্রেশনকে সবসময় লুকানোর চেষ্টা করতাম, আর হয়তো এটার কারণেই আমি এখন খাবারটাকে উপভোগ করতেই ভুলে গিয়েছি। তারপর খাওয়া শেষ হলে হাজুকি বলে, এখন সবকিছু প্ল্যান মোতাবেকই চলছে। আমরা যেহেতু এখান থেকে বের হতে পারবো না, সেজন্য মিও শাহী পরিবারে কিভাবে থাকতে হয় ওইটার ট্রেনিং আমার কাছ থেকে নিচ্ছে, আর তার সুপারন্যাচারাল অ্যাবিলিটিকে কন্ট্রোল করার ট্রেনিং আরাতার কাছ থেকে নিচ্ছে। তখন মিও আরাতাকে বলে, আমি গতকাল রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি, তাই ওই স্বপ্নটার বিষয়ে বোঝার জন্য আপনি কি আমাকে আমার শক্তি সম্পর্কে একটু ভালোভাবে বলবেন? আরাতা বলে, আমি তোমাকে ওই সমস্ত কিছু বলবো যা কিছু আমি জানি। আমার মনে হয় তোমার শক্তিটা এখনো পুরোপুরিভাবে অ্যাক্টিভ হয়নি। আমার মনে হয় তোমার মনের ভিতর এমন একটা কিছু অবশ্যই রয়েছে যেটা তোমাকে সম্পূর্ণভাবে জাগ্রত হতে বাধা দিচ্ছে। তবে তুমি চিন্তা করো না, এটা কোনো আহামরি বিষয় না। আমি তোমাকে সাহায্য করার জন্য যা যা প্রয়োজন তা সব কিছুই করব। তারপর রাতের বেলা আমরা মিওকে তার রুমে দেখতে পাই। তখন সেখানে কুডো চলে আসে আর বলে, আমার তোমাকে নিয়ে অনেক চিন্তা হচ্ছিল, সেজন্য আমি তোমাকে দেখতে এসেছি। মিও বলে, আপনার এই ব্যস্ততার মাঝেও এখানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কুডো মিওর কাছে গিয়ে বলে, তুমি কি ঠিক আছো? তোমাকে দেখে অনেক ক্লান্ত মনে হচ্ছে। মিও বলে, আমি ক্লান্ত নই, তবে আমার মাথায় কিছু কথা ঘুরপাক খাচ্ছে। কুডো জিজ্ঞাসা করলে মিও বলে, আজকে আরাতা আমাকে বলেছে আমার মনের ভিতর এমন একটা কিছু রয়েছে যেটা আমাকে আমার শক্তিগুলোকে পুরোপুরি জাগ্রত করতে বাধা দিচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি না সেটা কি। কুডো বলে, এমন কিছু একটা অবশ্যই রয়েছে যেটা তুমি তোমার মনের ভিতরে রেখে দিয়েছো, তুমি ওইটা আমাকে বলতে পারো। আমাদের মানসিক স্থিতি আমাদের অলৌকিক শক্তিকে কন্ট্রোল করার উপর একটা বড় প্রভাব ফেলে, আর তোমার তো প্রত্যেকটা জিনিসেই তোমার ইমোশনকে তোমার মনের ভিতরে আটকে রাখার অভ্যাস রয়েছে। তাই আমি তোমাকে আরো ভালোভাবে জানতে চাই, তুমি আমার বিষয়ে কি চিন্তা করো? মিও তখন লজ্জায় কিছুই বলতে পারে না। কুডো বলে, ঠিক আছে, এগুলো ভুলে যাও। এটা বলে কুডো চলে যায়। কুডো সেখান থেকে বের হয়ে একটা টেন্টে আসে। তখন সেখানে গোডো ভিডিও কলে কাওরুকো জিনোচির সাথে কথা বলছিল, এবং এই মুহূর্তে তাদের সামনে এমন একটা তথ্য চলে আসে যেটা দেখে তারা বুঝতে পারে যে নাওশি উসুইর একজন সঙ্গী তাদের সৈন্য দলে প্রবেশ করে গিয়েছে, এবং এখানকার সমস্ত গোপন তথ্য নাওশি উসুইকে দিয়ে বিশ্বাসঘাতকতা করছে। তখন এপিসোডের একদম লাস্টে আমরা আরাতাকে দেখতে পাই। আরাতা তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে কিনা এরকম একটা প্রশ্ন জাগিয়ে 7 নম্বর পর্বটি এখানেই শেষ হয়ে যায়। 8 নম্বর এপিসোডের শুরুটা একটু অন্যরকম ভাবে হয়। জেনারেল ওকাইতো আর কুডো একটা শাহী সম্মেলনের বিষয়ে কথা বলছিল। তারা দুইজন এটা সন্দেহ করছিল যে যদি সর্বশক্তিশালী সম্প্রদায় সরকারের ভিতরে প্রবেশ করে থাকে, তাহলে তারা এই সম্মেলনের মাধ্যমে আমাদের উপর কোনো একটা প্রভাব ফেলতে পারে। ওইদিকে আমরা দেখি রাজকুমার তাকাহিতো তাকাকুরা নামের এই লোকটাকে বলছে, আমাদের মন্ত্রীদের মধ্যে যদি কেউ আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে থাকে তাহলে তুমি তাকে খুঁজে বের করবে। তবে এই কাজটা এতটাও সহজ হবে না। এই রাজ্যের মন্ত্রীদের মাঝে
মাঝে এমনও কিছু মানুষ রয়েছে যারা আমাকে মহারাজের পরে তার উত্তরাধিকারী হিসেবে দেখতে চায় না। তাই আমার জন্য শুধুমাত্র তাদের এই চিন্তাভাবনার উপর নির্ভর করে আসল বিশ্বাসঘাতককে খুঁজে বের করাটা অনেক কঠিন হয়ে যাবে। তবে এই কথাটা একেবারেই নিশ্চিত যে ওসুই এখানে অবশ্যই আসবে। সে কোনো না কোনো ভাবে এখানে অবশ্যই প্রবেশ করে ফেলবে। তাকাকুরা বলে, যা হবার হবে, দেখা যাবে। এখন আপাতত আমাদের কিছু একটা করা উচিত। পরের দৃশ্যে আমরা এই রাজ্যের 5 জন মন্ত্রীকে একসাথে বসে বিভিন্ন রকম বিষয়ে ঝগড়া করতে দেখতে পাই। সেই সময় তাকাকুরা এখানে দাঁড়িয়ে সবার কথাবার্তাগুলো মন দিয়ে শুনতে থাকে। পরের দৃশ্যে আমরা দেখি মিও যখন রাতের বেলা এই রুমে আসে তখন রুমের ভিতরে রাজকুমার তাকাহিতো মিস হাজুকি ও মিস ইউরিকে দেখতে পায়। মিও ভিতরে এসে বসলে হাজুকি বলতে থাকে, আমি আজকে তোমাদেরকে এখানে একত্রিত এজন্যই হতে বলেছি, কারণ আমরা যেহেতু এক ছাদের নিচেই থাকবো, তাই অপরিচিতদের মতো না থেকে আজকের রাতটা আমরা সবাই একসাথে মিলে অনেক গল্প করে, অনেক ধুমধাম করে, মজা করে কাটাবো। আশা করি আজকে আপনাদের সবার এখানে অনেক আনন্দ হবে। আর আমাদের আজকের এই অনুষ্ঠানে আরো একজন মেম্বার জয়েন করবে। তখন হাজুকি এই আয়নাতে তার আঙ্গুল দিয়ে কিছু একটা ম্যাজিক করে, আর এখানে ভিডিও কলের মতো করে তারা কাউরুকোকে দেখতে পায়। মিও কাউরুকোকে দেখে অনেক খুশি হয়ে যায়। হাজুকি বলে, কাউরুকো এখন পুরাতন রাজধানীতে রয়েছে, সে আজকে এভাবেই আমাদের সাথে পার্টিতে জয়েন করবে। তারপর তারা একসাথে পার্টি শুরু করে, আর এভাবে অনেক রাত পর্যন্ত তারা অনেক মজা করতে থাকে। তখন ব্যাকগ্রাউন্ডে মিওর ভয়েস বলে, আমার বড় বোন হাজুকি আজকে আমার জন্যই এত কিছু করেছে, যাতে আমি যেন সবার সাথে একটু মেলামেশা করতে পারি, আর আমি যেন একটু রিল্যাক্স অনুভব করি। আমি অনেক সৌভাগ্যবান যে আমি এরকম একটা ফ্যামিলি পেয়েছি। যাই হোক, অনেকক্ষণ পার্টি করার পর রাত যখন আরো একটু গভীর হয় তখন মিস ইউরি ঘুমানোর জন্য চলে যায়। তখন হাজুকি কাউরুকোকে জিজ্ঞাসা করে, তোমার আর গোডোর মধ্যে কি চলছে? তুমি গোডোকে নিয়ে কিরকম অনুভব করছো? এটা শুনে কাউরুকো অনেক লজ্জা পেয়ে বলে, আপনি এটা কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো তার বিষয়ে কখনো কোনো চিন্তা ভাবনাই করি না। সে তো শুধু আমার সিনিয়র, যাকে আমি সম্মান করি। তখন হাজুকি বলে, এমনিতেও গোডো অনেক আলতু ফালতু কথা বলে, কিন্তু সে দেখতে অনেক হ্যান্ডসাম, আর তাছাড়াও সে পুরো স্কোয়াড টিমের সবচেয়ে সাকসেসফুল একজন মেম্বার। তাই তোমাদের দুজনের একসঙ্গে থাকলে অনেক ভালো মানাবে। তখন কাউরুকো বলে, আসলে বিষয়টা এরকম না যে আমি গোডোর বিষয়ে কোনো কিছু ভাবছি না বা কোনো কিছু অনুভব করছি না। আসলে কিছু সময় আমি কোনো রকম সম্পর্কে না জড়িয়ে সিঙ্গেল অবস্থায় থাকতে চাই। হাজুকি বলে, কিন্তু কেন? কাউরুকো বলে, কারণ আমি মনে করি যে ভালোবাসা একটা নেশার মতো। যখন আপনি নেশায় থাকেন তখন আপনার অনেক ভালো লাগে। যখন আপনি নেশায় থাকেন তখন আপনি আপনার সমস্ত হুঁশ হারিয়ে ফেলেন। আর এটার আরো একটা মানে আছে, সেটা হলো আমার মনে হয় ভালোবাসার কারণে আমি আমার উইকনেসগুলো খুঁজে পেয়েছি। ভালোবাসা খুবই স্ক্যারি একটা বিষয়। তখন মিও বলে, হয়তো আমি বুঝতে পারছি যে কাউরুকো কি বলতে চাচ্ছে। আসলে ভালোবাসাকে আমারও অনেকটা ভয় লাগে। কারোর সাথে ভালো লাগার অনুভূতি বা কারোর একদম মনের ভিতরে বা মনের কাছে আসার অনুভূতি, এটা মানুষকে একেবারে পরিবর্তন করে দেয়। তখন হাজুকি বলে, আমি তোমাদের থেকে বয়সে বড় হওয়ার কারণে আমার মনে হয় আমার তোমাদেরকে একটু জ্ঞান দেওয়া উচিত। তোমরা সবাই তো জানো যে আমার ডিভোর্স হয়েছিল। এখন আর আমার এটা নিয়ে একটুও খারাপ লাগে না, কিন্তু ওই সময় আমার অনেক আফসোস হয়েছিল, কারণ আমরা একে অপরকে অনেক ভালোবাসতাম। আমাদের দুজনের কখনো একে অপরের সাথে ঝগড়া করার জন্য ডিভোর্স হয়নি। আমাদের ডিভোর্স হয়েছিল কারণ আমরা একে অপরের বিষয়ে যে কোনো কিছুই সম্পূর্ণ প্রমাণ ছাড়া বিশ্বাস করে নিতাম, আর আমরা একে অপরের অবস্থান বা ক্ষমতা নিয়ে অতিরিক্ত গর্ব বা অহংকার করতাম, আর এগুলোই আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছিল। এই কথাগুলো এখন আমার একদম যুক্তিহীন মনে হয়। আমি আমার হাজবেন্ডকে যখন এই কথাটা বলার ইচ্ছা করেছিলাম যে তিনি আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ একজন, এই কথাটা বলার আগেই আমরা আলাদা হয়ে গিয়েছিলাম। আমি অনেক বোকা ছিলাম। অর্থাৎ মূল কথা এটাই যে তুমি যদি কারোর কাছে থাকতে চাও তাহলে তার সাথে ভালোবাসাটা প্রকাশ করা বা ভালো একটা বন্ডিং তৈরি করাটা অনেক জরুরি। আমাদের জীবনটা অনেক ছোট, তাই আমাদের ভয় পেয়ে বেঁচে থাকার একদমই সময় নেই। হাজুকি মিওর হাত ধরে বলে, তুমি সামনে এগিয়ে যেতে কখনোই ভয় পাবে না। তোমার বড় বোনের বলা এই কথাটাকে সবসময় মনে রেখো। তখন তারা দেখতে পায় কাউরুকো কথা বলতে বলতে একটু বেশি পান করে ফেলেছে, তাই কাউরুকো ঘুমিয়ে যায় আর ভিডিও কল বন্ধ হয়ে যায়। হাজুকি মিওকে বলে, কাউরুকো অনেক ভালো একটা মেয়ে, তাই না?
মিও বলে, হ্যাঁ, আমি কারোর উপর বন্ধু হতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি। তারপরে আমরা দেখি রাত যখন আরো একটু গভীর হয় তখন হাজুকি ঘুমিয়ে যায়। সেই সময় রাজকুমার তাকাহিতো মিওকে বলতে থাকে, আজকের রাতটা অনেক আনন্দময় ভাবে কেটেছে, আর আমি তোমার সাথেও, যার কাছে আমার মতোই সুপার ন্যাচারাল অ্যাবিলিটি রয়েছে, তার সাথে মন খুলে কথা বলার সুযোগ পেয়েছি। আমাদের কাছে যেই শক্তিটা রয়েছে ভবিষ্যৎ দেখার শক্তি, এটা আমাদের জন্য যেমন ভালো তেমনি খারাপও, কারণ আমরা ভবিষ্যতের শুধু একটা দিক দেখতে পাই। যেমন পানির ভিতরে যখন একটা পাথর ফেলা হয় তখন পানিতে একটা হালচাল তৈরি হয়ে যায়, কিন্তু সবাই ওই হালচালের আসল মানেটা বুঝতে পারে না। যারা ভবিষ্যৎ দেখতে পারে তারা সবসময় একাকিত্ব অনুভব করে, কারণ এই শক্তিটার আসল কাজটা ভালোভাবে করতে হলে আমাদেরকে সবসময় একা একাই থাকতে হবে। আকাশ থেকে যেই বরফ পড়ে, তোমার কি ওই বরফগুলো পছন্দ? এক সময় এই বরফগুলো আমার অনেক পছন্দ ছিল। যখন আমি ছোট ছিলাম, ছোটবেলায় যখনই আকাশ থেকে বরফ পড়তো আমি সোজা বাগানের দিকে দৌড়ে যেতাম, কিন্তু এখন এই বরফগুলোকে আমি পুরোপুরিভাবে মন থেকে ভালোবাসতে পারছি না। মিও বলে, আপনার সাথে কি কিছু হয়েছিল? রাজকুমার তাকাহিতো খুবই গম্ভীর গলায় বলে, আকাশ থেকে যেই বরফ পড়ে ওই বরফগুলো যখন চেরি ব্লসমের গাছের উপরে পড়ে যায় তখন ওই চেরি ব্লসমের গাছের পুরো সৌন্দর্যটা ওই বরফ নিজের মধ্যে লুকিয়ে ফেলে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। একদিন সন্ধ্যাবেলা কুডো মিওকে বিদায় জানিয়ে নাইট ডিউটি করার জন্য চলে যায়। তখন সেখানে আরাতা চলে আসে, আর ধীরে ধীরে অন্ধকার বাড়তে শুরু করলে আশেপাশের সমস্ত লাইটগুলো জ্বলে ওঠে। আরাতা মিওকে তার সুপার ন্যাচারাল অ্যাবিলিটির বিষয়ে অনেক কিছু ধারণা দিতে থাকে, আর বলে, তোমার যদি এমন কোনো কথা থাকে যেটা তুমি কুডোকে বলতে পারছো না তাহলে সেটা আমাকে বলতে পারো, আমি তোমার সমস্ত সমস্যাকে একেবারে দূর করে দিব। পরের দৃশ্যে আমরা দেখি আজকে কুডো মিওর সাথে ঘুমানোর জন্য যখন তার রুমে আসে তখন দেখতে পায় তাদের দুজনের জন্য একটা বিছানা রেডি করা হয়েছে। কুডো বলে, এটা রাজকুমার তাকাহিতো করেছেন, উনি আমাদের দুজনকে একে অপরের আরো নিকটবর্তী করতে চাচ্ছেন। যাক, সমস্যা নেই, তুমি বিছানায় শুয়ে পড়ো আর আমি নিচে মাটিতে শুয়ে পড়ব। মিও বলে, না, আমার তো মনে হয় আপনার বিছানায় শোয়া উচিত, এটাই ঠিক হবে। কুডো বলে, তুমি বলতে চাচ্ছ তুমি মাটিতে শুইবে আর আমি আরামে বিছানায় ঘুমাবো? এটা কখনোই সম্ভব না, তুমি মজা করা বন্ধ করো। মিও বলে, আপনি বিছানায় না ঘুমালে আমি আপনার উপর রাগান্বিত হয়ে যাব। কুডো বলে, ঠিক আছে, তুমি বিছানায় না ঘুমালে আমিও ঘুমাবো না। এভাবে অনেকক্ষণ তর্কাতর্কি করার পর তারা দুইজনই ফাইনালি একসাথে শুয়ে পড়ে। এভাবে একসাথে শোবার কারণে তাদের দুজনের কারোরই ঘুম ধরছিল না। কুডো জিজ্ঞাসা করে, যবে থেকে তুমি এখানে এসেছো তবে থেকে কি তোমার কোনো সমস্যা হচ্ছে? মিও বলে, না, এখানে সবাই আমার সাথে এতটাই ভালোভাবে ব্যবহার করে যে আমার নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে। কুডো বলে, আচ্ছা, তো তুমি কি আমাকে কিছু জিজ্ঞাসা করতে চাও? মিও বলে, আপনার কি কখনো এরকম মনে হয়েছে যে আপনি যেই কাজটা করছেন ওই কাজটা অনেক বেশি কঠিন? কুডো বলে, না, আমার কাজকে আমার কখনো কঠিন মনে হয়নি। মিও বলে, একবারও মনে হয়নি? কুডো বলে, যুদ্ধের সময় যখন আমার কোনো সহপাঠী আহত হতো তখন আমার অনেক খারাপ লাগতো, কিন্তু ওই মুহূর্তেও আমার নিজের কাজকে কখনোই কঠিন মনে হয়নি। তবে তুমি বলো, তুমি আমার ফিয়ন্সে হয়েছো কয়েক মাস পার হয়ে গিয়েছে, তো তোমার কি কখনো এটার জন্য খারাপ লেগেছে? মিও বলে, না, এটার জন্য আমার কখনোই খারাপ লাগেনি। এটা শুনে কুডো অনেক খুশি হয়ে যায় আর বলে, আমি কি জানতে পারি তুমি এই মুহূর্তে কি ভাবছো? মিও খুবই লজ্জা পেয়ে জিজ্ঞাসা করে, আপনি কি জীবনে কাউকে ভালোবেসেছেন? কুডো বলে, আমার মনে পড়ছে না আমার মনে কখনো এরকম কোনো অনুভূতি এসেছিল, তবে যদি অন্য কেউ আমার প্রতি এরকম কোনো অনুভূতি প্রকাশ করেও থাকে তাহলেও আমি তাদের জন্য আমার অন্তরের দরজা সবসময় বন্ধ করে দিয়েছিলাম। আর এটাও হতে পারে সম্ভবত আমি ওই অনুভূতির সামনাসামনি হওয়াটাকে বা সামনাসামনির মোকাবেলা করাটাকে অনেক ভয় পেতাম। তুমি কোনো একটা জিনিসকে ভয় পাও, এরকম কোনো জিনিস কি তোমার লাইফে রয়েছে? এভাবে কথা বলতে বলতে তারা অনেকটা কাছাকাছি চলে আসে। কুডো মিওর হাত ধরে বলে, আমি এখন আর আগের মতো নই, আমি এখন আমাদের সম্পর্ক থেকে আরো বেশি কিছু একটা আশা করছি। যদি অনুমতি থাকে তাহলে আমি এই সম্পর্কের আরো একটু গভীরে যেতে চাই, আর এটা শুধুমাত্র তোমার সাথে। এটা বলে মিও কুডোর কাছে যাচ্ছিল, তখন মিও ওই পাশে সরে বলে, আমাকে ক্ষমা করে দিন। কুডো বলে, কোনো সমস্যা নেই, আমি এটার জন্য অপেক্ষা করব। তখন তারা দুইজনই একে অপরকে শুভরাত্রি বলে ঘুমিয়ে যায়, আর এটার সাথেই ৮ নম্বর এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ৯ নম্বর এপিসোডের শুরুতে আমরা শহরে বিশাল বড় একটা দানবকে দেখতে পাই।
গোডো তার সৈন্যদের সাথে জাদুর মাধ্যমে ওই দানবকে হারানোর চেষ্টা করছিল, কিন্তু তাদের জাদু ওই মনস্টারের উপর কোনো প্রভাব ফেলতে পারছিল না। তাদের শক্তি কাজ করছে না এটা দেখে তারা অনেক অবাক হয়ে যায়। তখন শহরের লোকেরা বলতে থাকে, তোমরা কিছু করতে পারছো না কেন? তোমরা সৈন্যরা শুধু টাকার লোভী হয়ে থাকো, কাজ কাম কিছুই ঠিক মতো করো না। এটা শুনে গোডো তার পাওয়ার দিয়ে এখানকার সব লোহার জিনিসগুলো আকাশে তুলে নেয় আর বলে, যদি এই মনস্টারের উপর আমাদের ম্যাজিক কাজ না করে তাহলে এর উপর আমাকে আমার শক্তির ব্যবহার করতে হবে। গোডো এইভাবে ওই লোহার জিনিসগুলো দিয়ে দানবের উপর আক্রমণ করে তাকে হারিয়ে দেয়। তখন তারা এই দানবের বুকের ভিতর কিছু একটা জিনিসকে গ্লো করতে দেখতে পায়। পরের দৃশ্যে আমরা দেখি রাতের বেলা ডাক্তার ওনান ওই দানবের ভিতর থেকে ওই গোল জিনিসটা বের করে আনে আর গোডোকে বলে, হয়তো এটার কারণেই তোমার জাদু শক্তিগুলো এর উপর কোনো প্রভাব ফেলতে পারছিল না। এটা খুবই পাওয়ারফুল ও পেঁচানো একটা জিনিস। যেই ব্যক্তি এটা বানিয়েছে সে একদম মারাত্মক কিছু একটা তৈরি করেছে। গোডো বলে, আমাদের এইসবের বিরুদ্ধে অনেক তাড়াতাড়ি একটা অ্যাকশন নেওয়া উচিত। তখন সেখানে কাজুশি এসে এই জিনিসটাকে পরীক্ষা করতে শুরু করে। পরের দৃশ্যে আমরা মিওকে স্বপ্নের দুনিয়ায় দেখতে পাই। মিও দেখে যখন সে অনেক ছোট ছিল তখন নাওশি একদিন সময়কে থামিয়ে সাইমরি ভবনে এসেছিল আর মিওর মাকে বলেছিল, আমি ওই ফালতু রাজার সমস্ত পরিকল্পনা জেনে গিয়েছি, তাই আমি এখন আমার নিজের একটা সংগঠন তৈরি করেছি আর এটার জন্যই আমি তোমাকে এখান থেকে নিতে এসেছি। মিওর মা বলে, কিন্তু আমি এরকম কিছুই চাই না, আমি এখন সাইমরি বংশে বিয়ে করে ফেলেছি আর এটার জন্য উসুবা বংশ এখন সম্পূর্ণরূপে বিপদ থেকে মুক্ত রয়েছে। আমার জন্য এটাই যথেষ্ট আর আমি এখন আমার এই একমাত্র মেয়েটার জন্য অনেক খুশি রয়েছি। এই মেয়েটা আমার চোখের তারা, একে ছাড়া আমার আর কিছুরই প্রয়োজন নেই। নাওশি রাগান্বিত হয়ে জিজ্ঞাসা করে, তার মানে কি এখন তোমার আমাকে আর একদমই প্রয়োজন নেই? মিওর মা বলে, তোমার আমাকে সুরক্ষা করার আর প্রয়োজন নেই। আমি চাই তুমি এখন তোমার জীবনের একটা লক্ষ্যকে নির্ধারণ করে উসুবা বংশের প্রত্যেকটা সদস্যের সাথে মিলে ওই লক্ষ্যটাকে পূরণ করার কাজ করো। এতদিন পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তখন মিও মনে মনে বলে, আমার মা এই মানুষটার ভালো চাইতেন, সেজন্যই উনি এই মানুষটাকে ছেড়ে চলে গিয়েছিলেন। তখন ধীরে ধীরে সবকিছু কালো হয়ে যায়। তখন নাওশি বলে, তার মানে তুমি এখন সবকিছু দেখে ফেলেছ। নাওশিকে কথা বলতে দেখে মিও অনেক ভয় পেয়ে যায়। নাওশি বলে, এভাবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ যতক্ষণ তুমি এই স্বপ্নের মধ্যে রয়েছো ততক্ষণ তোমাকে আমি কিছুই করতে পারবো না। তুমি মনে করছো তুমি তোমার অতীতকে তোমার স্বপ্নে দেখতে পাচ্ছ, কিন্তু আসলে তুমি এখন তোমার স্বপ্নে নয় বরং আমার স্বপ্নে রয়েছো। তুমি তোমার স্বপ্ন দর্শনের শক্তির মাধ্যমে এখানে প্রবেশ করতে পেরেছো। মিও বলে, কিন্তু কেন? নাওশি বলে, যবে থেকে সুমি উসুবা বংশ থেকে চলে গিয়েছে তবে থেকে আমি সুমিকে স্বপ্নে দেখিনি এমন একটা বারও হয়নি। রাতের পর রাত আমি শুধু সুমিকে আমার স্বপ্নে দেখতে পেতাম আর হয়তো আমার এই অনুভূতিটাই আমাকে এখানে নিয়ে এসেছে। মিও বলে, তো তুমি কি তোমার লক্ষ্যটা খুঁজে পেয়েছো? আমার মা তোমাকে এই গুরুত্বপূর্ণ কাজটা করতে বলেছিল। নাওশি বলে, আমার জীবনে সুমির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কোনো কিছুই নেই। আমার ওই দিনই সুমিকে ওখান থেকে নিয়ে আসা উচিত ছিল। এটার জন্য আমাকে যদি সাইমরিদেরকে মেরে ফেলতে হতো তাহলে আমি সেটাও করতাম। মিও বলে, আমার মা তোমাকে স্পষ্ট করে বলেছিলেন উনি এরকম কোনো কিছুই চান না। নাওশি বলে, আমি এই পুরো দুনিয়াকে আবারও ওই অবস্থানে নিয়ে যেতে চাই যেই অবস্থানে তার থাকা উচিত, যেখানে শুধুমাত্র উসুবা বংশের মানুষেরাই পুরো পৃথিবীকে শাসন করবে। সেজন্য আমি এই দুনিয়াটাকে ধ্বংস করে দিব আর তোমাকে এমন একটা দুনিয়া তৈরি করে দিব যেখানে কোনো অন্যায় অপরাধ থাকবে না, কারণ তুমি উসুবা বংশের একমাত্র স্বপ্ন দর্শনের একজন দেবী। মিও বলে, আমি তোমার এই ইচ্ছাটাকে কখনোই পূরণ হতে দিব না। নাওশি বলে, তুমি অনেক জেদি একটা মেয়ে, তবে কোনো সমস্যা নেই। যতদিন না তোমার স্বপ্ন দর্শনের শক্তিটা পুরোপুরি জাগ্রত হচ্ছে ততদিন তোমার কোনো কিছু করারই প্রয়োজন নেই। আমি তোমাকে শিখাবো তুমি তোমার এই শক্তিটা কিভাবে জাগ্রত করতে পারবে। মিও বলে, আপনি কিভাবে জানেন যে আমার শক্তি এখনো জাগ্রত হয়নি? নাওশি বলে, কারণ তোমার এই শক্তিটা যখন পুরোপুরি জাগ্রত হয়ে যাবে তখন তুমি প্রত্যেকটা মানুষের মাইন্ডে একজন মহারানীর মতো হয়ে রাজত্ব করবে। মিও বলে, আমার এরকম কোনো শক্তি একদমই চাই না। নাওশি বলে, আমি জানি ভবিষ্যতে তুমি নিজেই এই শক্তিটাকে অবশ্যই পেতে চাইবে আর এটার জন্যই আমি অনেক
অনেক ভালো একটা পরিকল্পনা করেছি। মিও ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, আপনি কি করতে চাচ্ছেন? নাওশি বলে, আমি কিয়োকা কুডোকে মেরে ফেলবো। এই স্বপ্ন দেখে মিও হুট করে ঘুম থেকে উঠে পড়ে আর বাহিরে তাকিয়ে দেখতে পায় যে বরফ পড়তে শুরু করেছে। তখন মিওর মনে পড়ে যায় গত এপিসোডে রাজকুমার তাকাহিতো তাকে বলেছিল শীতের মৌসুমে আকাশ থেকে যখন বরফ পড়বে তখন ওই বরফ নিজের সাথে অনেক বড় একটা বিপদ নিয়ে আসবে। এটা মনে পড়ে মিও অনেকটা চিন্তিত হয়ে যায় আর মনে করে মিস্টার কুডোর উপর হয়তো অনেক বড় একটা বিপদ আসতে চলেছে। সে খুবই আতঙ্কিত হয়ে এই খবরটা দেওয়ার জন্য আশেপাশে মানুষদেরকে খুঁজতে শুরু করে। তখন সেখানে হাজুকি ও মিস ইউরি চলে আসে আর মিওকে এত আতঙ্কিত অবস্থায় দেখে তাকে শান্ত হতে বলে। মিও যখন তাদেরকে বলছিল মিস্টার কুডোর জীবনটা এখন বিপদে রয়েছে তখন তারা বাহির থেকে গুলির শব্দ শুনতে পায়। গেট খুললে তারা দেখতে পায় এই লোকটা সেখানে দাঁড়িয়ে থাকা সমস্ত গার্ডদেরকে মেরে ফেলেছে। লোকটা বলে, আমার এটা দেখে অনেক ভালো লাগলো যে মিও নিজে আমাকে এখানে স্বাগতম জানাতে এসেছে। হাজুকি যখন বলে এটা রাজকুমার তাকাহিতোর বাড়ি, তুমি এখানে কেন এসেছো, তখন ওই লোকটা তার পাওয়ার দিয়ে এভাবে হাজুকির গলা চিপে ধরে। হাজুকি মিস ইউরিকে বলে সাহায্যের জন্য কাউকে ডেকে নিয়ে আসো। ইউরি সাহায্যের জন্য চলে গেলে ওই লোকটা বলে, দেখেছো সুপার ন্যাচারাল অ্যাবিলিটি থাকার কত ফায়দা রয়েছে। লোকটা যখন মিওর দিকে এগিয়ে আসছিল তখন হাজুকি বলে, আমি আমার পাওয়ার দিয়ে এই লোকটাকে আটকানোর চেষ্টা করছি, তুমি এখান থেকে চলে যাও। প্রথমে মিও যেতে চাচ্ছিল না কিন্তু হাজুকির অনেক রিকোয়েস্ট করার জন্য সে চলে যায়। হাজুকি তার পাওয়ার দিয়ে তাকে আটকানোর চেষ্টা করলে ওই লোকটা হাজুকির গলাটা তার পাওয়ার দিয়ে আরো বেশি জোরে চিপে ধরে আর হাজুকিকে সেখানে ফেলে রেখে সে মিওর কাছে চলে আসে। তখন আমরা এই লোকটার হাতে ওই রকমই একটা গোল জিনিস দেখতে পাই। লোকটা ওই গোল জিনিসটা খেয়ে ফেলে আর মিওর চোখের সামনেই এখানে অনেক ভয়ানক একটা দানবে নিজেকে পরিণত করে ফেলে। অন্যদিকে আমরা কুডো ও বাকি সবাইকে দেখতে পাই। কাজোশি তার পাওয়ার দিয়ে ওই গোল জিনিসটাকে যখন এভাবে কেটে ফেলে তখন ওইটার ভিতরে মনস্টারদের হাতের নখ দেখতে পায়। উনান বলে, আমি বুঝতে পেরেছি, তারা একটা রাক্ষসের শরীরের যে কোনো একটা অংশকে ওই গোল জিনিসটার মাঝখানে রেখে মানুষদেরকে ওই শয়তানি শক্তি ব্যবহার করার অনুমতি দিয়ে থাকে। কুডো কাজোশিকে বলে, তুমি কি প্রয়োজন পড়লে যেখানে থাকবে সেখানেই এটাকে ডিস্ট্রয় করতে পারবে? কাজোশি বলে, হ্যাঁ, কারণ আমি এই গোল জিনিসটাকে কিভাবে বানানো হয়েছে সেটার ফর্মুলাটা বুঝে গিয়েছি। ওইদিকে আমরা দেখি ইউরি যখন একজন গার্ডকে সেখানে নিয়ে আসে তখন সে দেখতে পায় ওই লোকটার টর্চারের কারণে হাজুকি ঠিকমতো কথাও বলতে পারছিল না। হাজুকি এই কাগজের পাখিটার মাধ্যমে কুডোকে একটা মেসেজ পাঠায় আর মনে মনে বলে, তুমি মিওকে বাঁচিয়ে নাও, মিও এখন অনেক বিপদে রয়েছে। ওইদিকে আমরা দেখি ওই ভয়ানক মনস্টারটা মিওকে এভাবে ধরে ফেলে। তখন মিও তার কানে নাওশি উসুইর কণ্ঠ শুনতে পায়। নাওশি বলছিল, তুমি জোরে জোরে চিৎকার করো, তাহলে কুডো তোমাকে এখানে বাঁচানোর জন্য অবশ্যই আসবে, আর তুমি চিৎকার না করলে এই মনস্টার তোমাকে মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে দিবে। মিও মনে মনে ভাবছিল, আমি চিৎকার করলে মিস্টার কুডো যদি এখানে চলে আসে তাহলে নাওশি মিস্টার কুডোর ক্ষতি করার চেষ্টা করবে। এটা ভেবে সে চিৎকার করতে মানা করে দেয়। তখন ওই মনস্টার মিওকে আরো জোরে আঘাত করতে থাকে। নাওশি বলে, এখনো সময় আছে, চিৎকার করো, আমি তোমাকে এর থেকে বেশি আর কষ্ট দিতে চাই না। মিও মনে মনে বলে, আমি কোনোভাবেই মিস্টার কুডোকে বিপদে ফেলতে পারবো না, এখন আমাকেই কিছু একটা করতে হবে। তখন মিও মিস্টার কুডোর দেওয়া ওই শিকির ব্যবহার করে আর আশেপাশের সবকিছু অন্ধকার হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি এই চশমা পরা লোকটা নাওশিকে বলছিল, আমরা যেটা করছি সেটা যেন সাধারণ জনতা কখনোই জানতে না পারে, তোমাকে অনেক সাবধানে কাজ করতে হবে। যদি এটা পাবলিক জেনে যায় তাহলে আমার প্রধানমন্ত্রী হওয়ার রাস্তায় অনেক বড় একটা বাধা চলে আসবে। নাওশি বলে, আপনি একদমই চিন্তা করবেন না, আপনি যেরকমটা চাচ্ছেন ওই রকমটাই হবে। ওই লোকটা চলে গেলে নাওশি তাকে ফালতু একটা বুইরা লোক বলে ডাকে। তখন সেখানে এই লোকটা এসে নাওশিকে বলে, আমরা মিলিটারির সমস্ত জায়গায় আমাদের দখল নিয়ে নিয়েছি। নাওশি বলে, ওই বুইরা মহারাজের কি অবস্থা? ওই লোকটা বলে, আমরা তারা এই পরিমাণে খেয়াল রাখছি যেন তার প্রাণটা বের হয়ে না যায়। নাওশি বলে, খেয়াল রেখো, ওই রাজাকে আমি নিজের হাতে না মারা পর্যন্ত সে যেন জীবিত থাকে। তারপরে আমরা মিওকে দেখতে পাই, সে যখন তার পাওয়ার দিয়ে কিছু একটা করার চেষ্টা করছিল তখন সেখানে কুডো চলে আসে আর মিওকে এভাবে বাঁচিয়ে নেয়।
তখন কাজোশি এখান থেকে তার পাওয়ার দিয়ে ওই দানবের ভিতরের গোল জিনিসটা তার শরীর থেকে বের করে দেয়, আর কুডো তার তলোয়ার দিয়ে ওই গোল জিনিসটাকে কেটে ধ্বংস করে দেয়। তখন ওই দানবটা অদৃশ্য হয়ে যায় আর ওই লোকটা মাটিতে শুয়ে পড়ে। তখন মিও বলে, আপনার এখানে আসাটা একদমই উচিত হয়নি, সে আপনাকে মেরে ফেলতে চায়। তখন পিছন থেকে কেউ একজন কুডোকে 2 বার গুলি করে আঘাত করে। সেই সময় সেখানে আরাতা দৃশ্যমান হয়ে যায়। মিও আরাতাকে বলে, তুমি এরকমটা কেন করলে? আরাতা বলে, আমি এটা উসুবা বংশের জন্য করছি আর তোমার জন্যও করছি। আরাতা তার সৈন্যদেরকে বলে, কিয়োকা কুডো, এটাই হচ্ছে সেই অপরাধী যে আমাদের মহারাজের ক্ষতি করার চেষ্টা করেছিল। সৈন্যরা কুডোকে ধরে ফেলে। এটা দেখে কাজোশি অবাক হয়ে যায়। কুডো বুঝতে পারে তাকে এখানে ফাঁসানো হচ্ছে। সে আরাতাকে বলে, আমি কি মিওর সাথে একবার কথা বলতে পারি? আরাতা অনুমতি দিলে কুডো আহত অবস্থায় মিওকে বলে, আমি তোমাকে একটা কথা বলতে চাই, যাতে এই কথাটা না বলার জন্য আমার ভবিষ্যতে যেন কোনো আফসোস না হয়। মিও বুঝতে পারে কুডো এখন কি বলতে চলেছে, তাই সে বলে, আমি শুনতে চাই না। তাও কুডো বলে দেয়, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার এই কথাটা তোমাকে অনেক আগেই বলা উচিত ছিল, তুমি আমাকে ক্ষমা করে দিও, এখন অনেক দেরি হয়ে গিয়েছে। সৈন্যরা কুডোকে ধরে নিয়ে যায় আর মিও সেখানে বসে অনেক জোরে কান্না করতে থাকে। আর এটার সাথেই 9 নম্বর এপিসোড এখানেই শেষ হয়ে যায়। 10 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখি গতকালকে কুডোকে যেখান থেকে অ্যারেস্ট করা হয়েছিল সেখানে একটা কাগজের ভিতর থেকে একটা ছোট্ট ছেলে বের হয়ে আসে আর বলে এখন তাকে আমাকেই রাস্তা দেখিয়ে দিতে হবে। আসলে গত এপিসোডে কুডো নিজেই এই কাগজটা এখানে ফেলে রেখে গিয়েছিল। পরের দৃশ্যে আমরা দেখি মিওর যখন জ্ঞান ফিরে আসে তখন হাজুকি এসে মিওকে জড়িয়ে ধরে। মিও বলে, আমাকে ক্ষমা করে দিন, মিস্টার কুডোর এই অবস্থা সম্পূর্ণ আমার ভুলের জন্য হয়েছে। হাজুকি বলে, এতে তোমার কোনো দোষ নেই। মিও বলে, আমি জানতাম যে মিস্টার কুডোর উপর এখানে আক্রমণ হতে পারে, তারপরেও আমার জন্যই ওনাকে এখানে আসতে হয়েছিল। তখন তাকাকুরা বলে, মিস্টার কুডো সম্ভবত এখন আর্মিদের হেডকোয়ার্টারে রয়েছেন, মিস্টার কুডোকে হয়তো ওখানেই নিয়ে যাওয়া হয়েছে। সর্বশক্তিশালী সম্প্রদায় আর্মিদের হেডকোয়ার্টারকে নিজের দখলে নিয়ে নিয়েছে আর তাদের হাতে এখন কমান্ডো রয়েছে। আমাদের সৈন্যরা মিস্টার কুডোর পিছু করার চেষ্টা করেছিল, কিন্তু সর্বশক্তিশালী সম্প্রদায়ের সাথে একটা ফাইট হওয়ার কারণে সমস্ত সৈন্যরা অনেক ভয় পেয়ে গিয়েছিল। সৌভাগ্যবশত তখন নৌবাহিনী অন্য একটা জায়গায় ছিল, তাই তারা আক্রমণ থেকে বেঁচে গিয়েছে। সেজন্য রাজকুমার তাকাহিতো শত্রুদেরকে আটকানোর জন্য সাথে সাথেই নৌবাহিনীকে এখানে ডেকে নিয়েছিল। আর এখন আমরা মহলের সুরক্ষাকে আরো শক্তিশালী করার চেষ্টা করছি। মিও বলে, রাজকুমার তাকাহিতো কি এখন সেফ রয়েছেন? তাকাকুরা বলে, হ্যাঁ, কিন্তু ওনার অনেক কাছের একজন বন্ধু মিস্টার কুডোর এত ভয়ঙ্কর একটা বিপদের কারণে উনি বর্তমানে অনেক চিন্তায় রয়েছেন, ওনার মনে অনেক বড় একটা আঘাত লেগেছে। তখন হাজুকি মিওর হাত ধরে বলে, তুমি কুডোকে নিয়ে এত চিন্তা করো না, কুডো নিজের খেয়াল অনেক ভালোভাবেই রাখতে পারবে। তখন মিস ইউরি মিওকে বলে, আপনার এখন সম্পূর্ণভাবে বিশ্রাম নেওয়ার দিকে মনোযোগ দেওয়া উচিত। দৃশ্য পরিবর্তন হলে আমরা আরাতাকে দেখতে পাই। তখন হোজো নামের ওই লোকটা আরাতাকে বলছিল, আপনার সাহায্য ছাড়া আমরা কখনোই বিচিত্র ঘটনা বিরোধী দলের হেডকোয়ার্টারকে দখল করতে পারতাম না। আরাতা বলে, আপনি ভুল ভাবছেন, আমি এইসব কিছু শুধু মিওকে এই দুনিয়ায় সবচেয়ে উপরে নেওয়ার জন্য করছি, আপনাদের সাথে এত মিল মহব্বত রাখার আমার কোনো উদ্দেশ্য নেই। হোজো বলে, বুঝেছি, আমি ভুল ছিলাম, আমি কখনো ভাবতেও পারিনি যে তুমি মিওর সাথে এভাবে বিশ্বাসঘাতকতা করতে পারো। ওইদিকে আমরা দেখি মিও তার রুমের সবকিছুকে গোছানোর সময় মনে মনে ভাবছিল, যদি আমি আমার স্বপ্ন দর্শনের শক্তিটাকে ভালোভাবে ব্যবহার করতে পারি তাহলে আমি মিস্টার কুডোকে অবশ্যই সাহায্য করতে পারবো। আমি আর কতদিন এভাবে অন্য কারোর উপরে নির্ভর হয়ে বেঁচে থাকবো? আমাকে এখন পরিবর্তন হতেই হবে, আমাকে এখন এটার জন্য কিছু একটা করতে হবে। এটা ভেবে সে তার সমস্ত জিনিসপত্র নিয়ে এখান থেকে বের হয়ে মনে মনে বলে, আমার শুধু এখান থেকে বের হওয়ার একটা সুযোগ প্রয়োজন। তখন সেখানে পিছন থেকে এই ছেলেটা চলে আসে, যাকে আমরা এপিসোডের শুরুতে কাগজ থেকে মানুষ হতে দেখেছিলাম। ছেলেটা বলে, তুমি হেডকোয়ার্টারে একা যাওয়ার চিন্তা করাটা মাথা থেকে বের করে দাও, ওখানে যাওয়াটা অনেক বিপজ্জনক। মিও জিজ্ঞাসা করে, তুমি কে? ছেলেটা বলে, আমি একজন শিকি, আমার মালিক হচ্ছে মিস্টার কুডো,
আপনি একদমই চিন্তা করবেন না, আমার মালিক এখন সম্পূর্ণ সুরক্ষায় রয়েছেন। তখন মিও ওই ছেলেটাকে জড়িয়ে ধরে। তখন আমাদের কুডোকে দেখানো হয়, তাকে আহত অবস্থায় জেলখানায় বন্দি করে রাখা হয়েছিল। এদিকে আমরা দেখি মিও ওই ছেলেটাকে বলে, যদি মিস্টার কুডো এখন একদম সুরক্ষায় থাকেন তাহলে আমি ওনার কাছে এখনই যেতে চাই। ছেলেটা বলে ওইখানে যাওয়াটা এতটাও সহজ না, ওইখানে যেতে হলে আমাদের অনেক প্ল্যানিং করে যেতে হবে। আপাতত আমাদের উসুবা ভবনে যাওয়া উচিত, আর এখন এমন একজন মানুষ রয়েছে যে আমাদেরকে সাহায্য করতে পারবে। তখন আমরা সেখানে তাকাকুরাকে দেখতে পাই। তখন তাকাকুরা একটা গোপন রাস্তা দিয়ে মিওকে সামনের দিকে নিয়ে যেতে থাকে আর বলে, রাজকুমার তাকাহিতো আপনাকে এখান থেকে নিয়ে যেতে বলেছেন। উনি বুঝে গিয়েছেন যে এখন আপনি কিছু একটা করতে পারবেন, সেজন্য উনি ভবিষ্যতের দায়িত্বটা আপনার হাতেই ছেড়ে দিয়েছেন। তারা যখন এই দরজা দিয়ে বাহিরে আসে তখন তাকাকুরা বলে, আমি এর আগে আর আপনাকে এগিয়ে দিতে পারবো না। তারপরে মিও যখন ওই ছেলেটার সাথে এগিয়ে যাচ্ছিল তখন মিও তাকে বলে, আমি তোমাকে কি নাম ধরে ডাকবো? ছেলেটা বলে, আপনার যা ইচ্ছা আপনি সেটাই বলতে পারেন। তখন মিও বলে, আমি এখন থেকে তোমাকে কিও বলে ডাকবো। ওইদিকে আমরা নাওশি উসুইকে দেখতে পাই, সেখানে আরাতাও উপস্থিত ছিল। নাওশি বলে, তোমরা কুডোর কোনো রকম ক্ষতি করো না, শুধুমাত্র একবার মিওর ভিতরকার স্বপ্ন দর্শনের শক্তি জাগ্রত হয়ে গেলে সে আমাদের মহারাজের থেকেও বেশি শক্তিশালী হয়ে যাবে, আর আমরা কুডোকে মিওর ভিতরের ওই শক্তিটাকে জাগ্রত করার জন্য ব্যবহার করব। এইদিকে আমরা দেখি মিও যখন উসুবা ভবনে পৌঁছে তার নানাকে সমস্ত ঘটনা বলে, তখন তার নানা বলে, যা হয়েছে সেটা অনেকটাই খারাপ হয়েছে। আরাতার বিষয়ে শুনে আমার অনেক খারাপ লাগলো। মিও বলে, আমার এটা এখনো বিশ্বাসই হচ্ছে না যে আরাতা আমাদেরকে এত বড় একটা ধোঁকা দিয়েছে। আমি মিস্টার কুডোকে সাহায্য করতে চাই, কিন্তু আমার এই অবস্থায় আমি নাওশির সামনে গিয়ে দাঁড়াতেও পারবো না, তাই আমি ওর বিষয়ে সমস্ত কিছু জানতে চাই। মিওর নানা বলে, সবকিছু শক্তি দিয়ে পাওয়া যায় না, আমি চাই না যে তুমি নাওশির দেখানো পথে গিয়ে তার মতো হয়ে যাও। আসলে নাওশি আর আরাতা এখন যেই ভুলগুলো করছে এগুলোর একটা কারণ আমাদের উসুবা বংশের নিয়ম কানুনের মধ্যে একটা কমতি ছিল। এই বংশের প্রধান হওয়ার জন্য তাদের সমস্ত নিয়ম কানুন বোঝানোটা আমার দায়িত্ব ছিল। মিও বলে, অতীতে কি হয়েছিল সেই বিষয়ে কি আপনি আমাকে কিছু বলতে পারবেন? তখন মিওর নানা বলতে শুরু করে। সে বলে, ওই সময় উসুই পরিবার উসুবা বংশের অনেক দূরের একটা অংশ ছিল। নাওশি শহরের বাহিরে একটা ছোট্ট গ্রামে থাকতো, কিন্তু বিশেষ একটা ঘটনার পরে তাকে শাহী পরিবারের নজরে রাখা হয়েছে। নাওশির মা বাবাকে তার চোখের সামনে কিছু চোরেরা হত্যা করে ফেলেছিল। আমাদের নিয়ম হচ্ছে আমরা আমাদের শক্তিগুলো কখনোই সাধারণ মানুষদের সামনে ব্যবহার করতে পারবো না। আমরা আমাদের শক্তি ব্যবহার করে সাধারণ মানুষদেরকে কখনোই আমাদের বশে আনতে পারবো না। কিন্তু নাওশি আমাদের এই প্রাচীন প্রথাকে ভঙ্গ করে ফেলেছিল। সে এমন একটা আতঙ্ক শুরু করেছিল যেটাকে থামানো অনেকটা কষ্টকর ছিল। আমরা এই বিষয়টাকে অনেক সিরিয়াসলি নিয়েছিলাম আর নাওশির শক্তিগুলোর মধ্যে একটা প্রতিবন্ধক লাগাতে চেয়েছিলাম। কিন্তু এর অল্প কিছু সময় পরেই নাওশির সাথে সুমির দেখা হয়েছিল। সুমির ভালো ব্যবহার আর ভালোবাসার কারণে নাওশির মনটা আস্তে আস্তে ভালো হতে শুরু করে। সে তার অস্বস্তিকর একটা অনুভূতি থেকে বের হতে শুরু করে। ওই সময় মুরব্বীরা এটা দেখে একটা পজিটিভ সিগন্যাল পেয়েছিল, সেজন্য তারা নাওশির শক্তিগুলোর উপর যেই প্রতিবন্ধক লাগানোর সিদ্ধান্ত নিয়েছিল সেটাকে বাতিল করে দিয়েছিল। আমরা ভেবেছিলাম যে তারা দুইজন বড় হয়ে এঙ্গেজমেন্ট করে ফেলবে আর উসুবা বংশের ভবিষ্যতের লিডার হয়ে যাবে, কিন্তু এটা আমাদের অনেক বড় একটা ভুল ছিল। পরে হঠাৎ করে যখন আমাদের রাজা হুট করে একটা কাজ করে যার কারণে আমাদের সুরুকি ট্রেডিং কোম্পানিটা অনেক লসে চলে যায়, তখন সুমির পরিবার সাইমরি বংশের সাথে বিয়ে করার কথা চালিয়ে দিয়েছিল। আর এই বিয়েটার বিপক্ষে সবার উপরের লেভেলে নাওশি ওই সময় ছিল। নাওশি অনেক খারাপভাবে হতাশ হয়ে গিয়েছিল আর একদিন হঠাৎ করেই সে এভাবে কমপ্লিটলি ভ্যানিশ হয়ে গিয়েছিল। মিও তার নানাকে জিজ্ঞাসা করে, নাওশি আমাকে বলেছিল আমার শক্তিগুলো নাকি একমাত্র সেই জাগ্রত করতে পারবে, তো আমার শক্তিগুলোর সাথে আমার মায়ের সাথে যেই ঘটনা ঘটেছিল এটার কোনো সম্পর্ক রয়েছে? আর আমার শক্তিগুলো জাগ্রত করার মানেটা কি? তখন মিওর নানা বলে, আমি তোমাকে কিছু একটা দেখাতে চাই। মিওর নানা তাকে একটা বই দেখিয়ে বলে, এটা হচ্ছে স্বপ্ন দৃষ্টির একটা পুস্তক, যেটা অনেক জেনারেশন ধরেই উসুবা বংশের কাছেই রয়েছে।
মিও ওই বইটা খুলে দেখতে পায় ওখানে লেখা, জাগ্রত হওয়ার মানে হলো স্বপ্ন দর্শনের দেবীর সমস্ত শক্তিকে ব্যবহার করতে সক্ষম হয়ে যাওয়া। এটার জন্য মন এবং মস্তিষ্ক দুটাকেই একদম শক্ত হতে হবে। মিওর নানা বলে, অন্যভাবে বলতে গেলে জাগ্রত হওয়াকে একটা অবস্থান বলা হয়, যেটা নিজেরটা নিজেকেই করতে হয়, এতে অন্য কেউ কিছুই করতে পারবে না। মিও তার নানাকে জিজ্ঞাসা করে, আপনি কি আমাকে বলতে পারবেন যে এখন আমার কি করা উচিত? মিওর নানা বলে, এই শক্তিটাকে কন্ট্রোল করার জন্য তোমার মনকে শক্ত করাটা অনেক গুরুত্বপূর্ণ। তখন রাতে ঘুমানোর সময় আমরা দেখি মিও কিওকে তার কাছে এসে ঘুমাতে বলে। প্রথমে কিও লজ্জা পেয়ে না করলেও পরে সে রাজি হয়ে যায়, আর তারা দুইজন একসাথে লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়ে। মিও ভাবছিল, আমি বুঝতেই পারছিলাম না নাওশি উসুই এই সমস্ত কাজ কেন করছে। এটা ভাবতে ভাবতেই সে ঘুমিয়ে যায় এবং স্বপ্নে মিও তার মাকে দেখতে পায়। মিওর মা বলে, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তোমার উপরে অনেক বড় একটা বোঝা চাপিয়ে দিয়েছি। এটা বলে সে মিওর মাথায় হাত রাখে এবং মিও তার মায়ের এবং নাওশি উসুইর অতীতের কিছু দৃশ্য দেখতে পায়। ছোটবেলায় নাওশি যখন কারোর সাথে মারামারি করত, তখন সুমি এসে তাকে এইসব মারামারি করতে নিষেধ করত এবং তাকে এইসব কিছু বাদ দিয়ে ভালোভাবে চলাফেরা করার জন্য অনেক বোঝাতে থাকত। এভাবেই তারা দুইজন ধীরে ধীরে বড় হতে থাকে। সুমির ইচ্ছে ছিল সে যদি বড় হয়ে কখনো স্বপ্নদর্শনের দেবী হতে পারে, তাহলে সে উসুবা বংশের যেই সব কঠোর নিয়ম কানুনগুলো রয়েছে ওইগুলোকে সব চেঞ্জ করে দেবে, যাতে সবাই যেন একে অপরের সাথে মিলেমিশে থাকতে পারে। এই পরিকল্পনা নিয়ে তারা দুইজন একসাথে এগিয়ে যাচ্ছিল। কিন্তু যখন সুমি সাইমরি পরিবারে বিয়ে করে নেয়, তখন নাওশি অনেক রাগান্বিত হয়ে গিয়েছিল। সে বলেছিল, আমি সাইমরিদেরকে সম্পূর্ণরূপে শেষ করে দেব। কিন্তু তখনও সুমি নাওশিকে বুঝিয়েছিল। সে বলেছিল, আমি উসুবা বংশের ভবিষ্যতের জন্যই এখান থেকে চলে যাচ্ছি, আর উসুবা বংশকে বাঁচানোর জন্য আমাকে এখান থেকে যেতেই হবে। তুমি এখন তোমার জীবনের একটা লক্ষ্য নির্ধারণ করে ওইটার দিকে এগিয়ে যাও। তারপরে যখন সুমির বিয়ের পর মিওর জন্ম হয়েছিল, তখন বৃষ্টির রাতে নাওশি বাড়ির বাহিরে দাঁড়িয়ে মিওর কান্না করার শব্দ শুনছিল। আর অনেকক্ষণ এভাবে বৃষ্টিতে ভেজার পর সে সেখান থেকে চলে গিয়েছিল। এগুলো দেখে মিও ভাবছিল, আমার মা আজকে বেঁচে থাকলে জানি না উনি নাওশি উসুইকে কি বলতেন, উনি কি তাকে আবারও বোঝাতেন? এভাবে একজন কাছের মানুষকে হারিয়ে ফেলাটা আসলেই অনেক বেশি কষ্টদায়ক হয়ে থাকে, যেই কষ্টটা কখনোই সহ্য করা সম্ভব না। যেই কষ্টের অনুভূতি থেকে বাহিরে আসাটা একেবারে অসম্ভবের মতো মনে হয়। মিও তার মাকে জিজ্ঞাসা করে, আমি কি তাকে কখনো আটকাতে পারবো? আপনার মেয়ে হওয়ার জন্য আমার কি এই পথ বেছে নেওয়াটাই উত্তম হবে? তখন মিও সেখানে সিঁড়ির উপর অনেকগুলো পুতুল দেখতে পায়, আর ওই সিঁড়ি দিয়ে উপরে গেলে সামনে একটা চেরি ব্লসমের গাছের সামনে কুডোকে দেখতে পায়। মিও কুডোর কাছে গেলে সামনে থাকা চেরি ব্লসমের গাছটা আরো বড় ও সুন্দরভাবে উজ্জ্বল হয়ে যায়। পরের দৃশ্যে আমরা মিওকে কিওর সাথে বাড়ির সামনে অবস্থিত চেরি ব্লসমের গাছের সামনে দাঁড়িয়ে থাকতে দেখি। তখন মিওর নানা এসে তাকে বলেছিল, তুমি পুরোপুরিভাবে জাগ্রত হয়ে গিয়েছো, তুমি কি তোমার সামনের রাস্তাটা খুঁজে পেয়েছো? মিও বলে, হ্যাঁ, আমার মা এই পৃথিবীতে এমন একজনই মানুষ ছিলেন যে নাওশি উসুইকে সবসময় সাপোর্ট করেছেন, আর এখন আমার দায়িত্ব হচ্ছে তাকে সম্পূর্ণভাবে আটকে ফেলা। মিওর নানা বলে, আমি তোমার কাছ থেকে এমনই একটা উত্তরের আশা করেছিলাম। আমি নিশ্চিত যে সুমিও তোমার এই কাজে তোমাকে সহায়তা করবে। মিওর নানার এই কথার সাথে 10 নম্বর এপিসোড এখানেই শেষ হয়ে যায়।